আমাদের ইংরেজি ক্লাসের প্রথম ক্লাস হলো আজ। ওকে, এবং এই প্রথম ক্লাসে আমরা শিখব ইংলিশ গ্রামার। এবং ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেন্স, অর্থাৎ কাল। যদি আমরা ইংলিশ গ্রামারের টেন্স না জানতে পারি, তাহলে আমরা ইংলিশে না বলতে পারবো কথা, আর না লিখতে পারবো। ওকে, তাই আমরা কী থেকে শুরু করবো? সবসময় আমরা ইংরেজি গ্রামারটা কী দিয়ে শুরু করবো? আমরা টেন্স দিয়ে শুরু করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাকে জানতে হবে টেন্স জিনিসটা কী। ওকে, মনে রাখবে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। আমি এখানে লিখে দিয়েছি, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এটা এর মাধ্যমে কি বলতে চাইছি? এর মাধ্যমে বলতে চাইছি যে কাজটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্টে বা অর্থাৎ বর্তমানে হবে, পাস্ট অর্থাৎ অতীত হয়েছিল, না ফিউচার অর্থাৎ ভবিষ্যতে হবে। ওকে, কোন কাজটা কখন হবে বা কখন হয়েছিল বা কখন হয় তা বোঝানোর জন্য যেই আমাদের ইংলিশ গ্রামারের যে পার্ট, সেই পার্টটাকে কী বলি? আমরা টেন্স বলি। এবং টেন্স কীভাবে গঠিত হয়, কী স্ট্রাকচার, হেন তেন সব আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, এবার আমরা প্রথমে কি লিখে রেখেছি? আমরা প্রথমে লিখেছি আমরা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা প্রথমে কি শিখবো? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স হলো যে সকল কাজ বর্তমানকালে হয়, হচ্ছে, হয়েছে অথবা কোনো সময় ধরে বা থেকে হচ্ছে বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাদের জানতে হবে কি, যে প্রেজেন্ট টেন্সে বর্তমান সময় কোনো কাজ বোঝানোর জন্যই আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবং প্রেজেন্ট টেন্সের কখন হয়, কখন হচ্ছে, কখন হয়েছে বা কিছু সময় ধরে হচ্ছে, এগুলো বোঝানোর জন্য প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগ আছে। তাই আমরা কি করব? আমরা ভাগগুলো জানতে হবে। প্রথম আমরা ভাগটা কি শিখবো? প্রথম ভাগটা শিখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি শিখবো আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে কি শিখবো আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি শিখবো আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে শিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সবশেষে শিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা প্রথমে কী শিখবো বলেছি? আমরা প্রথমে শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো আমি সংজ্ঞায় কী লিখেছি, কোনো কাজ বর্তমানকালে অভ্যাসগত বোঝালে, চিরন্তন সত্য বোঝালে, অনির্দিষ্ট কাল ধরে হয় বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। ওকে, সংজ্ঞা মুখস্থ করাটা খুব জরুরি না, কিন্তু আমাকে জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কোথায় ব্যবহার হয়, সেই পার্টগুলো আমাকে জানতে হবে। কী কী কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আরেকটা বলে দিই আমরা। কোনো কিছু বর্তমানকালে অভ্যেস বোঝাতে ব্যবহার হবে, চিরন্তন সত্য বোঝাতে ব্যবহার হবে, এবং অনির্দিষ্ট কাল ধরে কোনো কাজ হচ্ছে সেটা বোঝাতে আমরা কী ব্যবহার করব? আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমি একটা একটা করে উদাহরণ দিই, তোমরা দেখবে তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। ধরো আমি বললাম আমি ভাত খাই। ওকে, আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই, এই খাওয়াটা ধরো আমি ভাত খাই, আজও খেয়েছি, ঠিক আছে, গতকালও খেয়েছিলাম, ভবিষ্যতেও খাবো। তাহলে কাজটা তো অনির্দিষ্টকাল ধরে চলবে। আমি কি জানি আমার ভাত খাওয়া মানে আমি তো ভাত খাই মানে কি প্রতিনিয়ত ভাত খাই আমরা, না? তাহলে এই কাজটা কি, আমার ভাত খাওয়ার কাজটা কি অনির্দিষ্টকাল ধরে চলবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো? আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমি ভাত খাই, এটাকে যদি আমি ইংরেজিতে বলি কী লিখবো? আই ইট রাইস। কী লিখবো? আই ইট রাইস। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলে আলোকদিশা স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, তাও আমি আরেকবার জিনিসটা বলে দিচ্ছি। মনে রাখবে যে বাংলা বলার ক্ষেত্রে আর ইংরেজি বলার ক্ষেত্রে যে তোমার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা, যে ফরমেশনটা কিন্তু এক হয় না। দেখো আমি ভাত খাই, এক্ষেত্রে কি খাইটা কি কাজ, ক্রিয়া করছি আমরা। তাহলে কাজটা কোথায় বাংলার ক্ষেত্রে কোথায় বসে? আমরা বলো দেখি সেন্টেন্সের শেষের দিকে বসে, বাক্যের শেষের দিকে বসে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে সবসময় সাবজেক্ট মানে কি বলো দেখি? সাবজেক্ট মানে যে কাজটা করে বা যে কাজটা করে বোঝাতে কী ব্যবহার করবো? আমরা সাবজেক্ট ব্যবহার করব। আর ইংলিশের ক্ষেত্রে আমরা ইংরেজিতে যখন একটা সেন্টেন্স গঠন করব, তার ফরমেশনে সাবজেক্টের পরে কী ব্যবহার হয়? আমার সাবজেক্টের পরে আমার ভার্ব ব্যবহার হয়। তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? তাহলে আমি ভাত খাই, আমি ইংরেজি কি? আই। ভাত খাই, ভাত কিন্তু আমরা লিখবো না, আমরা কী লিখবো বলেছি? আগে ভার্ব ব্যবহার করব। তাহলে খাই ইংরেজি কি? ভার্ব। সরি, খাইটা কি এখানে কি? ভার্ব। তাহলে খায়া ইংরেজি কি? ইট। তাই আই ইট কী পড়ে রইলো বলো দেখি? ভাত পড়ে রইলো, সেজন্য কী লিখেছি? ভাতের ইংরেজি কী বলে? রাইস বলে, তাই কী লিখেছি? আই ইট রাইস। ওকে, তাহলে বুঝতে পেরেছো? তাহলে ইংরেজিতে লেখার সময় আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করার চেষ্টা করব। ওকে, আর বাংলার সময় সবসময় ভার্বটা কোথায় ব্যবহার হয়? ভার্বটা শেষের দিকে ব্যবহার হয়, বাক্যের শেষের দিকে ব্যবহার হয়। তাই সরাসরি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কখনোই সঠিক হবে না, ঠিক আছে? আচ্ছা, দেখো পরের একটা উদাহরণ দিয়েছি, সূর্য পূর্ব দিকে ওঠে।
সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে আমি কি পাশে কি লিখেছি বলো দেখি, পাশে লিখেছি চিরন্তন সত্য। কেন লিখেছি চিরন্তন সত্য? কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, এর কোনো পরিবর্তন হবে? এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কি একটা চিরন্তন সত্য। তাহলে আমি কি বলেছি, চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করব? চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে সূর্য ইংরেজি কি? দ্য সান। ওকে, তাহলে দ্য সানটা হচ্ছে কি সাবজেক্ট, ওঠাটা হচ্ছে ভার্ব, ওঠাটা শেষে আছে, বাংলা শেষে আছে। ইংলিশে কোথায় লিখবো আমরা সাবজেক্টে পরে লিখবো। তাহলে দ্য সান রাইজেস, পূর্ব দিকে ওঠে, ইংরেজি কি লিখবো আমরা? ইন দ্য ইস্ট। ওকে, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে কীভাবে লিখবো? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার এখানে দেখো আমি রাইজ লিখিনি, রাইজের সঙ্গে কী যোগ করেছি? একটা এস যোগ করেছি। কেন এস যোগ করেছি বলো দেখি? মনে রাখবে আমার সাবজেক্ট, এটাকে বলে সাবজেক্ট বলে। আমার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি বলো দেখি? আমি তুমি বাদ দিয়ে সবই হচ্ছে থার্ড পার্সন, আর সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। ঠিক আছে, তাহলে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কী বসবে? এস অথবা ইএস বসবে। ওকে, এস বা ইএস কোথায় বসে সেটা আমি ডিটেলসে অন্য একটা ভিডিওতে বলবো। তাহলে দেখতে পেয়েছো, সূর্য পূর্ব দিকে ওঠে, এর ইংরেজি কী হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার দেখো আমি আরেকটা উদাহরণ দিয়েছি, আমরা প্রতিদিন সকালে হাঁটি। তাহলে এটা কী ধরনের বাক্য বোঝাচ্ছে বলো তো? একটা অভ্যাস বোঝাচ্ছে। তাহলে আমরা কী শিখেছি? কোনো একটা সেন্টেন্সের অভ্যাস বোঝাতে কোন টেন্স ইউজ করবো? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। তাহলে আমার ইংরেজি কি? উই। এই সেন্টেন্সের ভার্ব কোথায়? হাঁটা। তাহলে হাঁটা ইংরেজি কি? ওয়াক। তাহলে কী লিখবো? উই ওয়াক। প্রতিদিন ইংরেজি কি? এভরিডে। আর সকালে ইংরেজি কি? ইন দ্য মর্নিং। তাহলে আমরা প্রতিদিন সকালে হাঁটি, এর ইংরেজি কী হবে? উই ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। আর একটা জিনিস কিন্তু খুবই, আমি যেটা বারবার বলছি, কিন্তু যখনই আমরা বাংলা থেকে ইংরেজিতে করব, সাবজেক্টে পরে আমরা কিন্তু পরপর লিখবো না, সাবজেক্টে পরে খুঁজে বের করবো ভার্ব কোথায়, কাজ করাটা কোথায় বোঝাচ্ছে, কোন শব্দের মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে, সেটা আমরা সাবজেক্টের পরে ব্যবহার করবো। দেখো সব জায়গায় কিন্তু আমি একই ফরমেশন ইউজ করেছি। সুতরাং বাংলার বাক্য গঠন আর ইংরেজি বাক্য গঠন কিন্তু এক না। ওকে, আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে ব্যবহার হয় বুঝতে পেরেছো। আর যদি ডাউট থাকে তাহলে আমাকে জানাবে। ওকে, তাহলে আমরা পরেরটা কী শিখবো? আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের পরে কী আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা শিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। আচ্ছা, তার আগে আমি না ফরমেশন একটা পার্ট লিখে রেখেছি, তাই না? আমরা যতক্ষণ শিখলাম না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখলাম, তার ফরমেশন তো মুখে বলে দিয়েছি, আমি এখানে লিখেও রেখেছি। তো ফরমেশনটা কী লিখেছি? প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। কেন প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব? কারণ আমরা প্রেজেন্ট টেন্স পড়ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছি। তারপরে কি ইউজ করব? আদার্স বা অবজেক্ট ইউজ করব। তাহলে অবজেক্ট মানেও যা, আদার্স মানেও আমরা এক্ষেত্রে একই ধরবো। ঠিক আছে, অবজেক্ট আর আদার্স কিন্তু সবসময়, আদার্স মানে সেন্টেন্সের বাকি অংশটা। মনে রাখবে সেন্টেন্সের অবজেক্ট বা আদার্স কিন্তু এক জিনিস না, এক্ষেত্রে আমরা একই জিনিস ধরবো, কিন্তু যখন আমরা ভয়েস সেন্স শিখবো তখন আমি জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার করবো। ওকে, তাহলে একটা ফরমেশন কী হতে পারে? সাবজেক্ট, যেটা আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, দেখো সবগুলো উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি। দেখো সাবজেক্ট বসিয়েছি, তারপর ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়েছি, তারপর কি বসিয়েছি আমরা? সেন্টেন্সের বাকি অংশ, আদার্স বা অবজেক্ট, সেটা বসিয়েছি। ওকে, এবার দেখো দ্বিতীয় ফরমেশন কী লিখেছি? সাবজেক্ট লিখতে পারি, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর। এই অ্যাম ইজ আর কী বলে বলো দেখি? অ্যাম ইজ এরটাকে কী বলে? অ্যাম ইজ এরটাকে বলা হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্বের প্রেজেন্টে তিনটে রূপ আছে। কী কী রূপ আছে? অ্যাম, ইজ এবং আর। এরপরে কি ব্যবহার করব? নাউন এবং অ্যাডজেক্টিভ। তারপরে কি ব্যবহার করব? ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। তোমরা যদি মাস্টার অফ টেন্স পড়ে থাকো, তাহলে প্রেজেন্ট রূপ, পাস্ট পার্টিসিপেল রূপ সম্পর্কে তোমাদের আশা করি একটা ধারণা আছে। ওকে, আরেকটা ফরমেশন কি হয়? সাবজেক্টে পরে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করে, তারপরে কি ইউজ করে? নাউন ইউজ করে। আমি দেখো প্রত্যেকটা ফরমেশন একটা করে এক্সাম্পল দিয়ে রেখেছি। প্রথমে ফরমেশনে কি লিখেছি আমরা? সাবজেক্ট, তারপরে কি ব্যবহার করব? ভার্বের প্রেজেন্ট রূপ, তারপরে আদার্স। ওকে, তাহলে আমি ইংরেজি পড়ি, তাহলে আই রিড ইংলিশ। তাহলে আইটা কি? আইটা হচ্ছে আমার সাবজেক্ট বসিয়েছি। আর রিডটা কি? ভার্ব, সেজন্য ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়েছি। আর বাকি অংশটা কি আছে? ইংলিশ বসিয়েছি। ঠিক আছে, আর পরের ফরমেশনটা কী লিখেছি? আমি একজন ছাত্র অথবা ছাত্রী। তাহলে ইংলিশটা কী হবে? আই এম এ স্টুডেন্ট। এই ফরমেশনটা কী ছিল বলো দেখি? এর ফরমেশনটা প্রথমে কী ছিল? সাবজেক্ট ছিল, তাই এখানে কী বসিয়েছি আমরা? সাবজেক্ট বসিয়েছি। তারপরে কি বসিয়েছি আমরা? এখানে অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে আমরা জানি আয়ের পরে বি ভার্ব কী হয়? অ্যাম বসিয়েছি। তারপরে কি বসাবো? নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। দেখো স্টুডেন্ট কি? একটা নাউন। কী ধরনের নাউন? এটা কমন নাউন বসিয়েছি। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। 3 নম্বর ফরমেশনটা কী আছে? সাবজেক্ট আছে, হ্যাভ অথবা হ্যাজ আছে, এবং কি আছে? তার সাথে নাউন আছে। তাহলে আমার কি? আমি যদি লিখি তাদের একটি গাড়ি আছে, তাহলে দে হ্যাভ এ কার। তাহলে আছে অর্থে কী ব্যবহার করবো? আমরা হ্যাভ ভার্ব ইউজ করবো। আচ্ছা, বি ভার্ব হ্যাভ ভার্ব সম্পর্কে তোমাদের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমাকে জানাবে, আমি এই সম্পর্কে আরেকটা ভিডিও করবো। ওকে, তাহলে দে ইংরেজি কি?
তাদের ইংরেজি কি, তাদের ইংরেজি কিন্তু দেয়ার, কিন্তু যখনই আছে অর্থে ব্যবহার করবো না তখন দেয়ার মানে কি, তাদের ইংরেজি কী লিখবো আমরা, দে লিখবো। দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। দেখো সব ক্ষেত্রে দেখেছো কি সাবজেক্টের পরে কি আসছে, সব ক্ষেত্রে সাবজেক্টের পরে কি আসছে, আমার সাবজেক্টের পরে ভার্ব আসছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ আসছে। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফরমেশন দিয়ে উদাহরণ দিয়ে সব কিছু আমরা বুঝে গেলাম। এবার চলে যাবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে যাবো আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে বর্তমান কালে কোন কেমন ধরনের, ধরো আমি কথা বলছি তোমরা শুনছো, তাহলে সবই কি বর্তমান কালে কাজগুলো চলছে না, তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝাতে কোন টেন্স ইউজ করবো আমরা, প্রেজেন্ট টেন্স ইউজ করবো। ধরো আমি একটা উদাহরণ এক্সাম্পল দিয়েছি, আমি ভাত খাচ্ছি, তাহলে বর্তমান কালে কাজটা কি চলছে তো, তাই না? তাহলে আমি ভাত খাচ্ছি, এটা কি লিখবো আমরা ইংরেজিতে, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। কী করে ফরমেশনটা আসলো সেটা আমরা পরে আসছি। তারা মাঠে খেলছে, তাহলে খেলার কাজটা কি চলছে, কোন সময় চলছে, খেলার কাজটা বর্তমানকালে চলছে। তোমরা আগে বাংলা ভালো করে ভাববে যে তারা মাঠে খেলছে, খেলছেটা কোন সময়ের কথা বলা হচ্ছে, খেলছেটা বর্তমান কথা বলা হচ্ছে। আচ্ছা খেলছে মানে কি, বর্তমানে কাজটা কি চলছে, তাহলে বর্তমান কাজ যখন মানে চলবে তখন কোন টেন্স ইউজ করবো আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। তারা মাঠে খেলছে, কি লিখবো আমরা, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এবার আমি ফরমেশনটা দেখো বলেছি, দেখো ফরমেশনটা কী লিখেছি, প্রথমে সাবজেক্ট, দেখেছো দে মানে কি সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। তারপরে কী বসাবো আমরা, অ্যাম ইজ আর বসাবো, কী বসাবো আমরা, অ্যাম ইজ আর। তাহলে মনে রাখবে আয়ের পরে অ্যাম হয়, তাই আমরা কি এই আয়ের পরে কী বসিয়েছি, অ্যাম বসিয়েছি। এবার অ্যাম ইজ আরের মধ্যে আমরা দের পরে কী বসিয়েছি, আর বসিয়েছি। কেন আর বসিয়েছি, দে হলো বহুবচন প্লুরাল নাম্বার, আমরা জানি যে দের প্লুরাল নাম্বার পরে আমরা প্রেজেন্ট টেন্সে সবসময় তোমার হচ্ছে বিভার্ব কি ইউজ হয়, আর ইউজ হয়। এরপরে কী ব্যবহার করেছি আমরা, ভার্বের মূল রূপ এবং তার সাথে আইএনজি। তাহলে ভার্বের মূল রূপ কী ছিল বলো দেখি, প্লে ছিল, প্লের সাথে কী যোগ করেছি আমরা, আইএনজি যোগ করেছি। এবার বাকি অংশটা কী আছে, মাঠে, মাঠে ইংরেজি কী লিখেছি, ইন দ্য ফিল্ড। ওকে, এবার দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, আমরা বই পড়ছি, তাহলে আমরা বই পড়ছি এই কাজটা কখন চলছে, আমরা বই পড়ছি এই কাজটা বর্তমানকালে চলছে। তাহলে কী লিখবো আমরা, উই আর রিডিং বুক। দেখো সাবজেক্ট, তারপরে কি আছে বিভার, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে কি আছে সেন্টেন্সের বা বাক্যের বাকি অংশ। ওকে, তার মনে রাখবে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা বাক্য তৈরি করার চেষ্টা করব, সবসময় মনে রাখবে প্রথমে আমরা সেন্টেন্সের আমরা কী খুঁজে বের করব, আমরা সাবজেক্ট খুঁজে বের করব, তারপরে সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বিভার বসাবো। ক্লিয়ার? তারপর কি করব, ভার্ব খুঁজে বের করব, ভার্বের সাথে কী যোগ করব আমরা, আইএনজি যোগ করব, তারপর সেন্টেন্সের যে বাকি অংশটা আছে সেটা লিখবো। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক স্ট্রাকচার কী আছে, সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমরা আইএনজি দেখবো তার আগে বিভার্ব দেখবো, তাহলে কোন টেন্স ভাববো আমরা, অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটা দেখবো, তাহলে কোন টেন্স ভাববো আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করব, ঠিক আছে? তাহলে এই ভিডিও আমরা কী শিখলাম, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার সেটা শিখলাম, প্রত্যেকটি টেন্সের কতগুলো ভাগ আছে, যেমন প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ আছে, এবং 4টি ভাগের মধ্যে আজকে এই ভিডিওতে কী কী শিখলাম, এই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখলাম, তার ফরমেশন শিখলাম। তোমরা যদি এগুলো বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার দেখো, আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বারবার করে পড়ো, ফরমেশনগুলো ভালো করে পড়ো, এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আলোক দিশা স্টাডি সেন্টার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই।